ওয়াইটিতে $100 ইনকাম করতে কি পরিমাণ কষ্ট করতে হয়, কিন্তু তা খরচা করতে 1 সেকেন্ডও লাগলো না। সকালবেলা আমার 2 বোনের ফোন পেয়ে ঘুম ভেঙেছে। আমার 2 বোন ফোন করে জিজ্ঞেস করলো যে আমার ঘরে চিংড়ি মাছ আছে কিনা। তো আমার ঘরে তো অনেক চিংড়ি মাছ আছে। আপাকে বললাম যে হ্যাঁ আছে। তো আমার 2 বোন বললো ঠিক আছে আসতেছি। তো ওরা আসলো, আমি দেখি ওরা আসার পরে সম্পূর্ণ ভিজে গিয়েছে। আসলে চিংড়ি মাছ খুঁজতেছে, এর কারণ হচ্ছে যে আমার ছোটো বোনের যে মেয়ে জামাই ও নাকি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে চেয়েছে। অবশ্য জামাই কিছু বলে না। আমার বোনে জিজ্ঞেস করেছে যে কী খাবা, কারণ বলছে যে কয়েকদিন ধরে মাছ মাংস প্রচুর খাওয়া হচ্ছে, আর জামাই মানুষ তাকে তো দেখা যায় সবসময় মাংস টাংস খাওয়ায়, কিন্তু সে আর কি বলেছে যে এখন ভাজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে। তো আমার 2 বোন মিলে আর কি যেখানে মাছ বেচে সকালবেলা সেখানে গিয়েছিল, যে দেখে একটাও চিংড়ি মাছ নেই। তারপরে ভিজতে ভিজতে আমার বাসায় আসছে। তো যেহেতু আসছে তো অনেক দিন পরে এখন আমরা 3 বোন মিলে নাস্তা খাচ্ছি। আমার ছোট বোন বড় বোন এসে পরোটা বানিয়েছে, আমি ভেজেছি, এরপর চা বানিয়েছি। এরপরে 3 বোন মিলে অনেক মজা করে নাস্তা খেয়েছি, সাথে তো দই ছিল। ওরা কিন্তু নাস্তা খেয়ে চলে গেছে, আর আমার ফ্রিজের যা অবস্থা হয়েছে না, মানে দইয়ে পুরা একাকার। তো চিন্তা করেছি ঈদের আগে খাওয়া দাওয়া শেষ করব, আর হচ্ছে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। আসলে এত বড় ফ্রিজ পরিষ্কার করতেও আলসেমি লাগে, অনেক জিনিসপত্র সেগুলো নামাতে হবে, এরপর প্রত্যেকটা জিনিস ক্লিন করতে হবে। মানে মাথার মধ্যে আমার একটা প্যারা হয়ে আছে, মনে হচ্ছে একটা বোঝাটা আমি কখন নামাবো। তো বৃষ্টির দিন হলে কিন্তু দেখবা সব কিছুতেই আলসেমি লাগে, কোনো কাজ করতে তেমন ইচ্ছে করে না, তারপর হচ্ছে রান্নাবারও তেমন ভালো লাগে না। আমার কাছে তো শুধু শুয়ে বসে খেতেই ভালো লাগে, তবে শুয়ে বসে খেলে তো আর কাজ হবে না। বাচ্চার ঘর, মানে আমার ছোটো মেয়ে প্রচুর ঘর নোংরা করে, দেখা যায় কাগজ কেটে সে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে, গ্লু দিয়ে আমার পুরো ড্রেসিং টেবিল মেখে ফেলছে, মানে যা করে না ওর জন্য আমার সারাক্ষণ কাজ করতে হয়। এছাড়া তো ধুলোবালি আছে, কোত্থেকে যে এত ধুলোবালি আসে জানি না, 2 দিন পর পরই পরিষ্কার করতে হয়। তো আমার এই যে দোলনাটা, এটার মধ্যে যে আর্টিফিশিয়াল ফুলগুলো রেখেছিলাম পাতাগুলোর মধ্যে কিন্তু প্রচুর ধুলাবালি পড়েছিল। তো চিন্তা করেছি আজকে আমি 2টা রুম পরিষ্কার করব। আমি কিন্তু পাশের রুমটা পরিষ্কার করে এসেছি, কারণ নাস্তা খাওয়ার পরে আমার বর কিন্তু শুয়েছিল, তাকে উঠিয়েছি, তারপর ও নাস্তা খেয়ে বাইরে চলে গেছে। এরপর কিন্তু আমি ঘর গুছাতে চলে আসছি। আজকে কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করলাম। আসলে দেখা যায় ময়লা না হলেও 4-5 দিন বিছানো থাকলে তারপরে কিন্তু সেই চাদরে আর ঘুমাতে ভালো লাগে না। নাফি তাসনিম যখন ছোট ছিল তখন দেখা যায় আমার সপ্তাহে নিয়ম করে আমি 3 দিন চাদর চেঞ্জ করতাম, মানে 2 দিন পর পর চাদর আমার চেঞ্জ করতে হতো। আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে ছোট বাচ্চা ঘরে থাকলে চাদরও খুব ঘন ঘন চেঞ্জ করতে হয়, নয়তো দেখা যায় ব্যাকটেরিয়া থেকে বাচ্চাদের অসুখ বিসুখে ঠান্ডা সর্দি কাশির প্রবণতা বেড়ে যায়। তো এখন তো আলহামদুলিল্লাহ আমার মেয়েরা বড় হয়ে গেছে, অত চাদর চেঞ্জ করতে হয় না, দেখা যায় কোনো সপ্তাহে 1 সপ্তাহ চলে যায়, মানে এখন আর আমার আগের মতো চাদর চেঞ্জ করতে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি। বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমার যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছো বা এতক্ষণ ধরে আমার সাথে আছো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছে বা ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো, দেখবা ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন ঠিকই ভালো লেগে গেছে, সেদিন না হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। ঘর গুছাতে গুছাতে হঠাৎ একটা কথা মনে হয়ে গেল। তো আমরা কিন্তু সবাই জানি জিলহজ মাসে রোজা রাখার কতটা ফজিলত। তো আমরা যদি 10টা রোজা নাও রাখতে পারি, চেষ্টা করব অন্তত আরাফাতের দিন আর আরাফাতের পরের দিন 2টা দিন রোজা রাখার জন্য। এই 2টা রোজার যে কি ফজিলত, আল্লাহ তাআলা কিন্তু
অন্য কোনো রোজার ক্ষেত্রে এমন ঘোষণা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমরা যদি আরাফাতের দিন আর আরাফাতের পরের দিন দুটো রোজা রাখি, তাহলে সেই রোজাদার বান্দাদের 1 বছর আগের এবং 1 বছর পরের যে ছোট ছোট গুনাহগুলো আছেন তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব এই দুটো দিন রোজা রাখার জন্য। অনেকের মতে যে হাজিরা যেদিন আরাফাত ময়দানে প্রবেশ করেন সেদিন রোজা রাখতে হয়, এই রোজার নাকি ফজিলত বেশি। আবার আরেক পন্থী মতবাদ দিয়েছে যে হাজিরা যেদিন প্রবেশ করলো সেদিন তো করেছে, তার পরের দিনে যদি রোজাটা রাখে সেটা নাকি ফজিলত বেশি। তো বিভিন্ন আলেম ওলামাগণ তারা আর কি বলেছে, কোনো যেহেতু সুনির্দিষ্ট সময় বলা যায় না, তাই আরাফাতের দিন এবং আরাফাতের পরের দিন দুটো দিনই যেন আমরা রোজা রাখি। এতে করে ইনশাল্লাহ আমাদের আগামী 1 বছরের আগে এবং 1 বছর পরের যে গুনাহগুলো ছিল, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমরা যেন সবাই রোজা রাখতে পারি, দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আসলে এখন দেখা যায় হাতের কাছে আমি বিভিন্ন ইসলামিক বই রাখি, যখনই সময় পাই বই পড়ি একটু, বা একটু হাদিস কোরআনগুলো একটু দেখি, চেষ্টা করি। আসলে মানুষ মরণশীল, কখন যে কার মরণ এসে ডাক দিবে। মৃত্যু তো দেখা যায় আমাদের এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু কিন্তু আমাদের ততই কাছে। কিন্তু আমরা কি মরার কথা স্মরণ করি? একদম করি না। কিন্তু তো দোয়া করি আল্লাহর কাছে আমাদের যেন আল্লাহ তাআলা সবার গুনাহ খাতা মাফ করে দেন। তো দেখো কথায় কথায় কিন্তু আমি আর কি ঘরটা গুছিয়ে ফেললাম, তোমরা আবার বইলো না যে ইস পণ্ডিতি করে। আসলে আর কি মনে হলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কথাগুলো জানাই। আমার অনেক আপু ভাইয়েরা আছে হয়তো বা জানে, আবার অনেকে আছে হয়তো বা জানে না, কিন্তু যারা আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু ঠিকই মনে করবে যে আসলে আপুটা তো আর কি বলেছিল। এটাও কিন্তু একটা ইসলামের দাওয়াত দেওয়া হয়ে যায়। তো মোটামুটি কিন্তু দেখো আমার ঘর গোছানো শেষ। আর বৃষ্টির দিন তো কাজকর্ম করতে এখন ভালোই লাগছে। যখন দেখা যায় কাজ করি না, বসে থাকি, বসে থাকতে ইচ্ছে করে। আবার যখন দেখা যায় কাজে লেগে যাই তখন কিন্তু সারাক্ষণ কাজ করতে ইচ্ছে করে। তো সারাক্ষণ কাজ করলে তো হবে না, রান্নাও আছে। তবে তার আগে তোমাদের দেখাচ্ছি আমার ভাগ্নি সিথি অস্ট্রেলিয়া থেকে কী কী এনেছে আমাদের জন্য, মানে আমাদের ভাগে কতটুকু বরাদ্দ হয়েছে সেটাই দেখাচ্ছি। তবে এর মধ্যে কিছু জিনিস ওকে আমি বলেছিলাম আনার জন্য, এটাও তোমাদের দেখাবো। তো প্রথমে চকলেট তো বাচ্চাদের খুব পছন্দ। আর এই যে আমাদের ভাগে এতটুকু চকলেট পড়েছে, আলহামদুলিল্লাহ, এতে কিন্তু অনেক খুশি। বিশেষ করে আমার ছোট কন্যা তাসনিম, ও কতক্ষণে চকলেট খাবে, মানে আমাকে পাগল বানিয়ে ফেলছিল। আমাকে একটুখানি ভিডিও করার সময় দিচ্ছে না, বারবার বলছে দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই তারপর খেতে দিব। তো এই যে চকলেটটা দেখানোর সাথে সাথে কিন্তু 2 মেয়ে 2টা নিয়ে গেছে। আর বলেছিলাম না শীতে গিয়ে আমি কিছু জিনিস আনতে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখো ব্রাশের এই সেটগুলো। আমার ঘরে কিন্তু মেকআপ ব্রাশের অনেকগুলো সেট আছে, প্রচুর সেট কিনেছি আমি, কিন্তু একটাও নেই। আছে ওগুলো আমার মেয়ে ব্যবহার করে, আমি মাঝে মাঝে ব্যবহার করি, কিন্তু মন মতো কোনো ব্রাশ সেট আর কি পাচ্ছিলাম না। আর সত্যি কথা যেটা পেয়েছি, আমি মার্কেটে জিজ্ঞেস করেছি, একটা ব্রাশ সেটের দাম 7,000, 8,000, 7,500। এত দাম দিয়ে কি আর ব্রাশ কিনতে ইচ্ছে করে? আর আমি মূলত যেগুলো কিনেছিলাম হায়েস্ট দেখা যায় একটা সেট 700, 750 এমন করে কিনেছি। তো ওই সেটগুলো প্রায় 7টা 8টা সেট আমার ঘরে কেনা আছে। তো ওগুলোর মধ্যে একটাও আমার মন মতো ছিল না, এই কারণেই সে থেকে বলেছিলাম ও যেন আমার জন্য একটা মেকআপের ব্রাশ সেট নিয়ে আসে। আর এই ব্রাশগুলো কিন্তু সিথি সবগুলো সেন থেকে অর্ডার করেছিল। তো এখানে যে অনেকগুলো ব্রাশ আছে, মেকআপের ব্রাশ, তারপর পাউডার ব্রাশ, আইব্রো ব্রাশ, অনেক কিছুই আছে। তবে স্পুলি ব্রাশটা নেই, যাক ওটা আমি কয়েকদিন আগে কিনেছি, এখন পর্যন্ত ইনটেকে ধরা আছে। তো আমার মেয়ে তো বলছে বারবার আমাকে একটা দিয়ে দাও, বারবার মানে বলছিল ওকে যেন আমি একটা ফাউন্ডেশন ব্রাশ দিই। তো ফাউন্ডেশন ব্রাশটাই তো 2টা ছিল, ওকে দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে শিগ্লামের কনসিলার, এই কনসিলারটা ও আমার শেডের সাথে ম্যাচ করে এনেছে, খুব ভালো। মূলত বাইরের জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা হচ্ছে সেটা হচ্ছে মানে নকলের কোনো চান্স নেই। দেখা যায় বাংলাদেশ থেকে আমরা ভালো ভালো সব থেকে প্রোডাক্ট কিনি, তারপরেও একসময় খটকা লাগে জিনিসটা আসল তো। যাই হোক, এই কারণে এগুলো আনালাম। আর এই যে নাফের জন্য একটা আর কি ফাউন্ডেশন এনেছে, এটা নাফের শেড অনুযায়ী। নাফের জন্য কিন্তু একটা কনসিলার এনেছে। আর এই ব্রাশগুলোর সাথে কিন্তু বিউটি ব্লেন্ডার, এরপর হচ্ছে পাউডার পাপ আছে। আর আমার জন্য যেটা এনেছি কফি, ও যার কি যখন আর কি কফি খেত তখনই আমি ফোন দিতাম, আর ফোন দিয়ে দেখতাম যে ও কফি খাচ্ছে। তোকে বলতাম যে তুই কি একা একা কফি খাবি নাকি আমার জন্য একটু পাঠাবি।
তো এই যে দেখো আমার ভাগ্নি সত্যি সত্যি কিন্তু আমার জন্য কফি নিয়ে আসছে, তবে এখান থেকে কফি কাউকে যেন ভাগও দিয়েছে। একটা ডাব্বা ভরা ছিল, তো অর্ধেকটা হয়তো বা সেখানে আছে আর অর্ধেকটা আমার বাসায় আছে। তো এটা অনেক দিন চলে যাবে, আর বলেছে আমি যেন আমার ছোটো বোনকেও দেই, মানে ওর ছোটো খালাকেও দেই। ইনশাল্লাহ এখান থেকে আমার ছোটো বোনকে দিয়ে দিব। এই কফিটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, কফির টেস্টটা কিন্তু খুব মজা। আর এই যে আমার ছোটো কন্যার জন্য একটা জ্যাকেট এনেছে, কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। মেয়েদের কিন্তু এই কালারগুলোই বেশি পছন্দ। তাসনিমের জন্য একটা এনেছে আর লাবিবের জন্য একটা এনেছে, মানে আমার ভাইগনার জন্য। তো যাই হোক, এবছর তো এটা আর পড়তে পারবে না, ইনশাল্লাহ আগামী বছর পড়তে পারবে। আর বেশ বড় সাইজের আছে আর কি, দেখা যায় ছোট হয়ে যাবে না তাড়াতাড়ি। আরও একটা জিনিস যেটা এনেছে সেটা দেখো আমার জন্য, এই হচ্ছে গিম্বেল। ইউটিউবে কাজ করার জন্য আমার ভাগ্নি আমাকে $100 দিয়ে এই গিম্বেলটা গিফট করেছে। তো আমি আসলে খুশি হব না কি হব সেটা বুঝতে পারছিলাম না। তো আমার মুখের এক্সপ্রেশন দেখে আমার ভাগ্নি বলছে যে আপনার জন্য কত চিন্তা ভাবনা করে এই গিম্বেলটা কিনলাম, আর আপনার দেখি মানে মুখে কোনো হাসি নেই। তো ওকে আমি বললাম যে ঘরের মধ্যে তো আমার অনেক স্ট্যান্ড আছে, আসলে কাজ করি আর না করি প্রচুর পরিমাণে স্ট্যান্ড কিনে রেখেছি। আর এখন চলে এলো গিম্বেল। এটা অবশ্য যারা একদম প্রফেশনাল লেভেলে কাজ করে তাদের জন্য খুবই আর কি প্রয়োজনীয় একটা জিনিস। গিম্বেল দিয়ে একদম সিনেমা থেকে শুরু করে সব ধরনের কিন্তু ভিডিও করা যায়। আমি কতটুকু কি করতে পারবো জানি না, আমি গিম্বেলটা এখন পর্যন্ত সেট করতেই পারছি না। তো বন্ধুরা, তোমরা কে কে গিম্বেল ব্যবহার করেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই যে দেখো আরেকটা জিনিস এনেছে, এই একটা ব্যাগ। এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর। ও আসার আগে আমাকে 2-3টা ব্যাগের ছবি পাঠিয়েছিল যে কোন ব্যাগটা আমার পছন্দ। তবে এই ব্যাগটাই আমি তারপর হচ্ছে রোমিও মানে আমার ভাগ্নের জামাই পছন্দ করেছিল, যেহেতু 2-3টা শেড আছে। সে কথা চিন্তা করে আমি ব্যাগটা ওকে এটা নিতেই বলেছিলাম, কারণ যে কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচ হয়ে যাবে। আর অলরেডি কিন্তু আমি ব্যাগটা একদিন ইউজও করেছি। জুয়ের যখন বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিন আমি এই ব্যাগটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ভাগ্নের দেওয়া জিনিসগুলো অবশ্যই কিন্তু জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে দিও। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। গিফট পেতে সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নিকে অনেক অনেক ধন্যবাদ, ভাগ্নি জামাইকেও, যে এত দূর থেকে সে অস্ট্রেলিয়া থেকে আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য। তো শুধু তো গিফট দেখলে পেট ভরবে না, এখন তো পেট ভরতে হলে খাবার দাবারের প্রয়োজন, তাই রান্না করতে চলে আসলাম। আর যেহেতু আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্না করার জন্য আমার ফ্রিজে ছিল মাংস, এখানে 2 কেজি মাংস না 3 কেজি মাংস হবে আমার মনে নেই, তবে ফ্রিজ আর কি খালি করতে হবে এই হচ্ছে কথা। তাই ভাবলাম আজকে আমি পুরোটুকু মাংসই রান্না করব। তো মাংসটা কিন্তু আমি একটু আর কি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি, পানিটাও ঝরিয়ে রেখেছি। আর আজকে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে রান্না করব এবং খুব সিম্পলভাবে। সেই সাথে খিচুড়িটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে রান্না করব, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা বন্ধুরা চাইলে কিন্তু এই সিস্টেমে আর কি কোরবানির দিন সকালবেলাও রান্না করা যায়। তো ইনশাল্লাহ আমার আশা আছে কোরবানির দিন সকালবেলা খিচুড়ি আমি রান্না করব, এইভাবেই রান্না করব। দেখা যায় কোরবানির সকালবেলা প্রচুর কাজকর্ম থাকে, সেমাই রান্না করা থাকে, তারপর হচ্ছে আর কি মাংস ভাগাভাগি থাকে, সেগুলো গুছিয়ে রাখা, রান্না করার প্রচুর ঝামেলা। তো এত ঝামেলার মধ্যে আবার যদি দেখা যায় খিচুড়ি ভোনা ভোনা করে রান্না করতে যাই, অনেকটা কিন্তু সময় চলে যায়। তবে হাতে মাখিয়ে কিন্তু ঈদের দিন সকালবেলা প্রথম কোরবানির মাংস, সেটা খাওয়ার টেস্টে আলাদা। আমরা কিন্তু প্রত্যেকবারে হাতে মাখিয়ে রান্না করি, যেহেতু মাংস অনেকগুলো বেশি, আমার প্রেশার কুকারে ধরবে না, এই কারণে আমি কষিয়ে রান্না করছি। সাধারণত দেখা যায় আমি কিন্তু হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি। যাই হোক, এখানে আমি পরিমাণ মতন তেল নিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই সব কিছু বেশি যাচ্ছে। তেল, তারপর হচ্ছে পেঁয়াজের পরিমাণও বেশি যাচ্ছে, এখান দিয়ে ময় মশলাও বেশি যাচ্ছে। আসলে মাংসের পরিমাণ বুঝে কিন্তু আমাদের ময় মশলাগুলো যায়। তো এখানে আমি প্রায় দেখা যায় 6 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভর্তি করে হলুদ দিয়ে দিলাম, সাথে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া। তবে আমি কিন্তু রান্নার মাঝখানে আরও একটুখানি আদা রসুন বাটে দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি। তো মাংসটা যখন আমি কষাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে কী যেন একটু মিসিং মিসিং আর কি, ভালো লাগছিল না। তো পরে দেখলাম যে আরও একটু আদা রসুন বাটা লাগবে, আরও একটুখানি জিরা লাগবে, আরও একটুখানি মরিচের গুঁড়া লাগবে। আসলে আমরা বাঙালি মানুষ, আর ঝাল ময় মশলা যদি ঠিক মতো না হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো আজকের মেয়েদের কথা চিন্তা করে নাই, বিশেষ করে তাসনিমের কথা, ভাবলাম প্রয়োজনে ওকে মাংস ধুয়ে খাইয়ে দিব, তারপরেও মাংসটা আমাকে ঝাল ঝাল করে রান্না করে খেতে হবে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আসলে মশলা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হয়।
তো উপর থেকে তেল উঠে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি ভেবেছিলাম যে একটুখানি আটকা হাঁড়ির মধ্যে রান্না করলে আর কি চাপে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু যে অবস্থা হয়েছে তোমরা নিজেরাই দেখতে পারবা। দেখো আমার হাঁড়িটা মাশাআল্লাহ একদম ভরে টুইটুম্বুর হয়ে গিয়েছে। আমি যে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব মানে সেই সুযোগ ছিল না। তো এখন এই যে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণটা দিতে গিয়ে একটা ধাক্কা খেয়ে পড়ে গেল অর্ধেকটা লবণ। কী আর করব। তো রান্না করতে গেলে দেখা যায় হাঁড়ি পাতিল জামা কাপড় এগুলো নোংরা হয়, এই কারণে কিন্তু অলওয়েজ আমি রান্না করার সময় অ্যাপ্রন পরে থাকি। তো আমি তো কিছুতেই আর কি হাঁড়ির মধ্যে নাড়াচাড়া করতে পারছিলাম না। যখনই নাড়াচাড়া করতে গিয়েছি দেখি কয়েক টুকরা মাংস পড়ে গেছে। কী আর করব, বাধ্য হয়ে এই যে একটা পাতিলের মধ্যে আমি মাংসটা আর কি ঢেলে নিয়েছি। একদম ঠিকঠাক আছে এই হাঁড়িটা মাংসগুলোর জন্য। আর তোমাদের কিন্তু আমি খুব সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, যাদের ঘরের প্রেশার কুকার নাই তারা কিন্তু এই বুদ্ধিটা বা এই আইডিয়াটা কাজে লাগাতে পারো। তো সেটা কি বুদ্ধি তোমাদের বলছি। তার আগে আমি কিন্তু মাংসটা খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি। আমি প্রায় 40 মিনিট ধরে কম আঁচে মাংসটাকে কষিয়েছি এবং 10 মিনিট পর পর নাড়াচাড়া করে দিয়েছি। সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর রসুন হতে থাকুক। তো যে ট্রিক্সটা তোমাদের বললাম যে প্রেশার কুকারের কাজ করবে, এই যে আমাদের সবার ঘরে কিন্তু এই ধরনের মোটা তাওয়াগুলো থাকে, এই তাওয়াটা দিয়ে যদি ঢেকে দেওয়া যায়, কোনো যদি বাতাস বের না হয়, তোমরা আর কি নিজেরাই এই কাজটা করে দেখো যে কত তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়। আর এই বুদ্ধিটা শিখেছিলাম আমার বিয়ের পরে। আমি আমার আর কি আপুর সাথে ভাড়া ছিলাম, আমি তাকে আপা বলেই ডাকতাম। সাবলেটে আর কি এক রুম নিয়ে ভাড়া থাকতাম। তো ওনাকে দেখতাম রান্না করতে গেলে মাংস তখন এই আর কি এমন তাওয়া দিয়ে ঢেকে দিত আর খুব সুন্দর মতন হয়ে যেত। তো তখন থেকেই কিন্তু আমি এই বুদ্ধিটা শিখেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো খিচুড়ি রান্না করছি হাতে মাখিয়ে। তো ঈদের দিন সকালবেলা কিন্তু এভাবে ঝটপট খিচুড়ি রান্না করা যায়। এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। একদম আমরা আর কি কষিয়ে বা বাগার দিয়ে রান্না করলে যেই স্বাদটা পাওয়া যায় তার চাইতে বেশি স্বাদ পাওয়া যায় এইভাবে হাতে মাখিয়ে যদি খিচুড়ি রান্না করি। কিছুই দেয়নি, শুধু 2 আইটেমের ডাল দিয়েছি, সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়েছি 1 চামচের মতন আদা রসুন বাটা। এটা অবশ্য আগেই বলেছি পরিমাণ বুঝে দিতে হবে। যদি খিচুড়ির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আদা রসুন বাটাটা বেশি দিতে হবে। আর আমি কিন্তু সবসময় একটুখানি আর কি কম হলুদ ব্যবহার করি, কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি না, যেহেতু খিচুড়ির সাথে সবসময় একটা মাংসের আইটেম থাকে আর মাংসতেও অনেক ঝাল হয়। এই কারণে কিন্তু আমি খিচুড়ির মধ্যে শুধু কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করি। তো ওই যে বলক চলে আসছে, আর আমি কিন্তু পানির আর কি যে মাপটা দিলাম সেটা হচ্ছে আমাদের আঙুলের 3 কর। এইভাবে যদি দেখা যায় 3 কর মেপে পোলাও খিচুড়ি বিরিয়ানি রান্না করা যায়, একদম পারফেক্ট হয়। দেখো আমার খিচুড়িটা মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আমার এই টিপসগুলো নতুন রাঁধুনির জন্য অনেক কাজে লাগবে। তো যেই বুদ্ধিটা আমার আপার কাছ থেকে শিখেছিলাম, এই যে তাওয়া দিয়ে রাখা, মোটা তাওয়া দিয়ে রাখা মাংসের হাঁড়ির মধ্যে, আসলে কয়েকদিন আগে শুনলাম উনি মারা গেছে। শুনে খবরটা এত খারাপ লেগেছে যা বলার মতো না। বয়স কিন্তু বেশি না, তো এত অল্প বয়সে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছে। তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নাসিব করেন। তোমরাও সে আপুটার জন্য দোয়া করে দিও, আমিন। তো দেখো কথায় কথায় কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর আমার কাছে কিন্তু সব সময় বোয়া হোক, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, সেগুলোর মধ্যে একটু ঘি দিয়ে খেতে ভালো লাগে। তো একা আমি খেলে তো হবে না, আমার পরিবারের সবাই যেন পায়, এই কারণে আমি কী করলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর আমার মেয়ে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড যেন কেমন, ওরা না ঘি খেতে চায় না। ঘির যে কত পুষ্টিগুণ, আর পুষ্টিগুণের কথা বাদ দিলাম, খেতে তো কি মজা লাগে তাই না। আমার কাছে তো খেতে ভীষণ মজা লাগে। তো ওরা খেতে চায় না, ওদের কথা চিন্তা করে ভাবলাম খিচুড়িতে দিয়ে দে, এরপর তো খাওয়া হবে। খিচুড়ির সাথে আমি বেগুন ভাজাও করেছিলাম, সেটা তোমাদের আর দেখাতে মনে নাই। আর বেগুনটা চুলার মধ্যে রাখতে যেয়ে দেখে কেমন যেন পুড়ে গেছে, এই কারণে আর দেখাই না। আমরা আসলে যেটা ভালো হয় সেটা দেখাতে পছন্দ করি, তাই না। ঘড়ির কাঁটা অলরেডি 2টা 30 মিনিট বেজে গিয়েছে। আমার বর খেতে চলে আসছে, মেয়েরা বলছে ওদের ক্ষুধা পেয়েছে। বৃষ্টির দিনে আসলে ঘরের মধ্যে বসে থাকলে বাচ্চাদেরও ক্ষুধা লেগে যায়, আমাদেরও ক্ষুধা লেগে যায়। তো এই যে এখন আমি সালাডটা কেটে নিব, তারপরে খাবার দিয়ে দিব। এর মাঝে রান্না করতে করতে যে আর কি থালা বাসনগুলো নোংরা হয়েছিল সেগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর কাজের খালা এসে ঘরটা মুছে দিয়ে গেছে। আসলে আমি এখন হেল্পিং হ্যান্ড দিয়ে থালা বাসন ধোয়াই না,
কারণ অনেক সমস্যা হয়ে যায়, ঠিক মতন পরিষ্কার হয় না। এই যে আজকে যে ঘর মুছে গেছে, প্রায় সময় দেখা যায় রান্নাঘর, তারপর হচ্ছে ডাইনিংটা আমারই কিন্তু আবার ক্লিন করতে হয়। আজকেও কিন্তু ক্লিন করে তারপরে রান্না করতে আসছি। কেন যেন ওনাদের আসলে কাজ পছন্দ হয় না, দেখা যায় মুছে যাওয়ার পরে সেই পিছলা পিছলা থাকে, হাঁটতে ভালো লাগে না, কেমন মানে পায়ের মধ্যে কেমন ময়লা ময়লা লাগে। কী আর করবো, আসলে এখন একদম কাজের লোক বাদ দিয়েও চলা যায় না। বিশেষ করে ঘরটা মুছতে গেলে আমার অনেক কষ্ট হয়। প্রতিদিন দেখা যায় নিয়ম করে এত বড় একটা ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এটা আসলে পসিবল না। এই কারণে আর কি, যদি পছন্দ না হয় নিজে একটুখানি করে নিই। আর এভাবেই আমাদের দিনকাল চলছে আর চলতে। তো এদিক দিয়ে কিন্তু আমার সালাদ কাটা শেষ। এখানে আমি লেবু নিয়েছি, আর লেবুগুলো একটু ছোট করে কাটলাম আমাদের জন্য, আর একটু বড় সাইজ করেছি মেয়েদের জন্য। 2 মেয়ের প্রচুর আর কি টক লাগে খেতে গেলে, কিন্তু আমার আবার অত প্রয়োজন হয় না। আমার আবার ভর্তাটার সাথে, খিচুড়ির সাথে দেখা যায় আচার হলে হয়ে যায়। এই যে আচারের বয়ামটা নামিয়েছি, বিশ্বাস করবা আজকে আচারের বয়ামটা আমি ফ্রিজ থেকে বের করেছি, আর আজকে শেষ। কারণ এই আচারটা খেতে এত মজা হয়েছিল, বার্মিস আচার বানিয়েছিলাম, অনেক মজা হয়েছে। তো এটা আমার আর কি বড় প্রায় বেশি অর্ধেকটাই শেষ করে ফেলেছে। তোকে আমি বললাম যে এটা তো আমি না নামাইলেই ভালো হইতো, তুমি তো একদিনই শেষ করে ফেললা। তো আবার আমাকে দুষ্টমি করে বলতেছে যে নামাইলা কেন, না নামাইতে তাহলে একদম ফ্রিজের মধ্যে সারা বছর থাকতো। টেবিলে খাবার দিয়ে দিয়েছি, মাংসর ঘ্রাণে, খিচুড়ির ঘ্রাণে পুরো একটা ঘর ভরে গেছে। খিচুড়ি থেকে সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসছে, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর দেখো মাংসটা কত সুন্দর নরম হয়েছে। আসলে রান্না যদি ভালো হয়, আর কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি, মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো 2 মেয়ে খাবার নিয়ে চলে গেছে ড্রয়িং রুমে, তারা টিভি দেখছে আর খাচ্ছে, বৃষ্টির মধ্যে আর কী করবে। আমিও বসে গেলাম গরম গরম খিচুড়ি আর ভুনা মাংস। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।